গল্পের শুরুতে আমরা একটা এতিমখানা দেখতে পাই, যেখানে অনেকগুলো অনাথ বাচ্চা থাকতো। সেখানেই সোফি নামের একটা মেয়েকে দেখানো হয়। সোফির রাতে একদমই ঘুম আসতো না, তাই সে সারা রাত জেগে থাকতো। সাথে সে আমাদের একটা গল্পও শোনায় যে মাঝরাতে একটা বিশাল বড় অদ্ভুত প্রাণী আসে, যে কিনা মানুষকে গায়েব করে দেয়, কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। সোফির মনে হতো যে সেই প্রাণীটা রাত ঠিক 3টার সময় আসে। সোফি তার রুমে গিয়ে প্রতিদিনের মতোই একটা বই পড়তে শুরু করে, কিন্তু হঠাৎ করেই তার বিড়ালটা কোনো কিছুর আওয়াজ পায় আর জানালার বাইরে চলে যায়। সোফি যখন বিড়ালটাকে আনতে বাইরে যায়, তখন সে দেখে যে বিড়ালগুলোর কারণে একটা ডাস্টবিন নিচে পড়ে গেছে। কিন্তু ঠিক তখনই একটা বড় রাক্ষসে হাত বাইরে আসে আর সেই ডাস্টবিনটাকে সোজা করে রেখে দেয়। এটা দেখে সোফি ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু কোনো শব্দ করে না। তবে সেই রাক্ষসটা সোফিকে দেখে ফেলে, যার কারণে সোফি খুব ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে নিজের বিছানায় কম্বল মুড়ি দিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু রাক্ষসটা তাকে কম্বল সহ তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। সে খুব সাবধানে লুকিয়ে লুকিয়ে শহর থেকে বের হয়, যাতে কেউ তাকে দেখতে না পায়। এরপর সে দৌড়াতে দৌড়াতে নিজের দুনিয়ার দিকে এগোতে থাকে আর একটা বড় ঝড়ের ভেতর দিয়ে দানবদের দুনিয়ায় গিয়ে পৌঁছায়। সে সোফিকে নিজের বাড়িতে নিয়ে যায় আর একটা কাঠের ওপর ঝুলিয়ে দেয়। সোফি মেয়েটা কিন্তু বেশ চালাক ছিল, তাই সে ওখান থেকে পালানোর জন্য জানালার কাছে যায় আর সেটা খোলার চেষ্টা করে। কিন্তু তখনই ওখানে রাখা কিছু জিনিসপত্র নিচে পড়ে যায়, যার শব্দে সেই দানবটা টের পেয়ে যায়। সে সোফির কাছে এসে বলে যে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। তারপর সে সোফিকে একটা কড়াইয়ের ভেতর পুরে টেবিলের ওপর নিয়ে যায় আর জানায় যে সে এখন দানবদের দেশে আছে আর তার নাম হলো বিএফজি। ঠিক তখনই বাইরে অন্য রাক্ষসদের আওয়াজ শোনা যায়। তখন সে সোফিকে বলে যে তার মতো আরো 9টা রাক্ষস আছে, যারা তার চেয়েও অনেক বেশি বড় আর শক্তিশালী। সোফি অনেক ভয় পেয়ে যায় আর তাকে অনুরোধ করে যেন সে তাকে না খায়। তখন বিএফজি তাকে আশ্বস্ত করে বলে, ভয় পেও না, আমি তোমাকে খাবো না, কারণ আমি একজন ভালো দানব আর আমি শুধু শাকসবজি খাই। তখন সোফি জিজ্ঞেস করে, তাহলে আপনি আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসলেন কেন? আমি তো ওই এতিমখানায় থাকতাম। বিএফজি তখন পাল্টা প্রশ্ন করে, তুমি কি ওখানে শান্তিতে ছিলে? সোফি উত্তর দেয় যে সে ওখানে একদমই শান্তিতে ছিল না, কারণ সেই এতিমখানার ম্যাট্রন ভীষণ খিটখিটে মেজাজের ছিল আর ছোটখাটো বিষয়েই তাদের অনেক বড় শাস্তি দিত। এরপর সোফি বিএফজিকে জিজ্ঞেস করে যে বাকি দানবগুলোও কি তার মতোই ভালো? তখন বিএফজি জানায় যে তারা মোটেও ভালো নয়, তারা ভীষণ বিপজ্জনক আর মাংসাশী দানব, যারা সোফিকে এক কামড়েই আস্ত গিলে খেয়ে ফেলতে পারে। তখন সোফি জিজ্ঞেস করে, তাহলে আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? বিএফজি উত্তর দেয় যে তুমি আমাকে দেখে ফেলেছিলে, আর আমি যদি তোমাকে এখানে নিয়ে না আসতাম তাহলে তুমি চিৎকার করে সবাইকে বলে দিতে যে তুমি একটা রাক্ষস দেখেছো। তাই বিএফজি কে বাধ্য হয়েই তাকে এখানে নিয়ে আসতে হয়েছিল, যাতে সে মানুষের দুনিয়ায় গিয়ে রাক্ষসদের এই গোপন রহস্য ফাঁস না করে দেয়। কারণ রানীর কাছে যদি এই খবর পৌঁছাতো, তাহলে রানী নিজের বিশাল সেনাবাহিনী পাঠিয়ে পুরো রাক্ষস জাতটাকেই শেষ করে দিতেন। এখন সোফির বিশ্বাস হয়ে গিয়েছিল যে এই দানবটা তাকে খাবে না, তাই সোফির মনের ভয় এখন অনেকটাই কমে গিয়েছিল আর সে একটু সাহসী হতে শুরু করেছিল। ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হওয়ায় সোফির কিন্তু লুকিয়ে পালানোর বেশ ভালো অভিজ্ঞতা ছিল। বুড়ো দানবটা তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলে যে কখনো বাইরে পালানোর চেষ্টা করবে না, কারণ বাইরে ঘুরে বেড়ানো নরখাদক রাক্ষসগুলো তাকে জ্যান্ত গিলে খেয়ে ফেলবে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে এখন থেকে সোফিকে সারা জীবন এখানেই থাকতে হবে। ওপর থেকে এই বুড়ো দানবটাকে যতই কড়া আর হুকুম চালানো টাইপের মনে হোক না কেন, ভেতর থেকে সে ছিল এই দুনিয়ার সবচেয়ে একা আর অবহেলিত একটা প্রাণী। আর তার মনে এখন এই চিন্তাও ছিল যে বাইরে ঘুরে বেড়ানো রাক্ষসগুলো যদি কোনোভাবে সোফির কথা জানতে পারে, তবে হয়তো সে নিজেও সোফিকে বাঁচাতে পারবে না। কিছুক্ষণ পর দানবটা সোফিকে একটা নৌকার ওপর রাখা বড় ড্রামের ভেতর ঢুকিয়ে দেয় আর তাকে ঘুমাতে বলে। সোফি ঘুমিয়ে পড়তেই দানবটা একটা ঝরনার পেছনে লুকিয়ে থাকা রাস্তা দিয়ে পার হয়ে এক গোপন ঘরে গিয়ে পৌঁছায়। সেখানে 4-5টা রং বেরঙের জলজ্জলে বোতলে ভরা ছিল। এই সবগুলো বোতল আসলে ছিল মানুষের নানা রকম স্বপ্নে ভরা, যেগুলো এই দানবটা ধরে নিয়ে আসতো। সে আলাদা আলাদা স্বপ্নগুলোকে মানুষের দুনিয়ায় গিয়ে তাদের কাছে ছেড়ে দিয়ে আসতো। ঠিক তখনই সে একটা লাল রঙের বোতল বের করে আর সেটার উপর অদ্ভুত কিছু কাজ করতে থাকে, যা বোঝা এক প্রকার অসম্ভব ছিল। সবশেষে সে বোতলটা মাথার উপর তুলে হালকা করে ঝাঁকিয়ে নেয়। ওদিকে ঘুমে থাকা সোফি হঠাৎ ধরফর করে জেগে ওঠে। সে দেখে যে দানবটা নিচে গভীর ঘুমে আচ্ছন্ন আর তার নাক ডাকার আওয়াজে পুরো নৌকাটাই কাঁপছিল। সোফি ভাবলো এটাই পালানোর সবচেয়ে ভালো সুযোগ। সে আস্তে আস্তে জানালার দিকে এগোলো, কোনোভাবে সেটা খুলতেও পারলো আর চুপচাপ বাইরে বেরিয়ে আসলো। খালি পায়ে সে নিজের পুরো শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু তখনই হঠাৎ মাটির নিচ থেকে একটা বিশাল হাত বেরিয়ে আসলো আর তাকে এমনভাবে তুলে নিল যেন সে একটা মুরগির ছানা। সোফি সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো আর দানবটার গুহার দিকে তাকিয়ে সাহায্য চাইতে লাগলো। কিন্তু এবার বুড়ো দানবটা একদম চুপ থাকলো আর গুহার দরজা বন্ধ করে দিল। ঠিক পরের মুহূর্তেই সেই ভয়ানক রাক্ষসটা সোফিকে নিজের মুখের কাছে এনে একবারে গিলে ফেললো। আর তখনই এক বিকট চিৎকারের সাথে সোফির চোখ খুলে গেল। আসল বিষয় হলো এতক্ষণ যা হচ্ছিল তা সবই ছিল একটা ভয়ঙ্কর স্বপ্ন। বুড়ো দানবটা নিজেই সোফির জন্য এই স্বপ্নটা তৈরি করেছিল, যাতে সে বুঝতে পারে যে বাইরের দুনিয়াটা আসলে কতটা বিপজ্জনক।
ঠিক তখনই সোফির নজর যায় দানবটার তৈরি করা একটা অদ্ভুত জুসের ওপর। এই স্পেশাল জুসটার নাম ছিল ফ্রবস্কটল। সোফির কাছে এটা বেশ অদ্ভুত লাগলো, কারণ সাধারণত জুসের বুদবুদ ওপরের দিকে ওঠে আর তা খেলে ঢেকুর আসে, কিন্তু এই জুসের বুদবুদগুলো নিচের দিকে নামছিল। তাহলে এটা খেলে কি হবে? সোফি যেমনই ওটা মুখে দিল অমনি সেটার আসল পাওয়ার টের পেল। আগুনের ফুলকি আর বিজলি চমকানোর মতো আওয়াজের সাথে একটা বিকট বিস্ফোরণ হলো, আর এই আওয়াজ শুনেই সেখানে ছুটে আসলো আরো এক ভয়ঙ্কর রাক্ষস, যে ছিল সব নরখাদক দানবদের মধ্যে সবচেয়ে খতরনাক। তার ঘ্রাণ শক্তি এত তীব্র ছিল যে সে সাথে সাথেই একজন মানুষের উপস্থিতি টের পেয়ে গেল। এই দানবটার নাম ছিল মাংসখেকো, যে কিনা বাকি 9টা রাক্ষসের লিডার ছিল। সোফি তাকে দেখে পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু সেই শয়তানটা সোফির গায়ের গন্ধ পেয়ে যায় আর তাকে খুঁজতে শুরু করে। এটা দেখে সোফি একটা কাঁকরোল সদৃশ সবজির ভেতর লুকিয়ে পড়ে, কিন্তু এই ব্যাপারটা বিএফজি জানতো না। তাই সে শয়তান দানবটাকে বলে, তুমি বরং এই টাটকা সবুজ সবজিটা খাও। কিন্তু সে বলে, আমি এসব ঘাস লতাপাতা খাই না, আমি মাংস খাই। তবে যখন সে সবজিটার ঘ্রাণ নেয় তখন তার কাছে ওটা বেশ সুস্বাদু মনে হয়, তাই সে ওটাই চিবিয়ে খেতে শুরু করে। ঠিক তখনই সোফি ভেতর থেকে নিজের পা দুটো বাইরে বের করে ফেলে। এটা দেখে বিএফজি বুঝতে পারে যে সোফি ওই সবজিটার ভেতরেই আছে, তাই সে শয়তানটাকে আটকে দিয়ে বলে, তুমি তো শুধু মাংস খাও, সবজি তো তুমি সহ্যই করতে পারো না। এ কথা শুনে সে সবজিটা নিচে ছুঁড়ে ফেলে আর বলে, আমাদের সবজি আর পানি দেখলেই জলে। এই বলে সে ওখানে রাখা জুসের বোতলটা নিয়ে সেখান থেকে চলে যায়। সে যেতেই বিএফজি সোফিকে ওই সবজির ভেতর থেকে বের করে। এরপর সে সোফিকে একটা গোপন ঘরে নিয়ে যায়, যেটা ছিল অসম্ভব সুন্দর একটা জায়গা, আর সেখানে সে অনেক রকমের মেশিনও বসিয়ে রেখেছিল। সে ওখানে সোফিকে গোসল করায়, গা শুকিয়ে দেয় আর পরার জন্য সুন্দর জামাকাপড় এনে দেয়। এরপর সে ঘরের একটা গাছের ওপর সোফির জন্য চমৎকার একটা বিছানা তৈরি করে, আর সেখানে সোফির বই আর চশমাটাও এনে রেখে দেয়। এরপর সে সোফিকে বলে, আমি এখন কাজে যাচ্ছি, তাই তোমাকে এখানেই থাকতে হবে। সোফি জিজ্ঞেস করে, আপনি কি কাজ করেন? বিএফজি তাকে জানায় যে সে স্বপ্ন ধরার কাজ করে। তখন সোফিও তার সাথে যাওয়ার জন্য জেদ ধরে। সে বলে যে সেও বিএফজির মতোই একদম একা, একজন এতিম, যার কোনো বন্ধু নেই আর যাকে বাকিরা কেউ আপন করে নেয় না। শেষমেশ বুড়ো দানবটার মন গলে যায় আর সে সোফিকে নিজের সাথে নিয়ে নেয়। যাওয়ার পথে সে সোফিকে বুঝিয়ে বলে যে রাস্তায় ঘুমিয়ে থাকা নরখাদক রাক্ষসদের চোখ এড়িয়ে তাদের পার হতে হবে আর সামনের পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হবে। সোফির সাথে থাকায় কাজটা কিন্তু মোটেও সহজ ছিল না। সে খুব সাবধানে পা টিপে টিপে এগোতে লাগলো। রাস্তায় যখন একটা ঘুমন্ত দানবের হাঁচি আসতে নিচ্ছিল তখন সে খুব অদ্ভুতভাবে তার নাক চেপে ধরে ওটা থামায়। আবার কোথাও একটা কাকের ডাকে যেন কেউ জেগে না ওঠে, সেজন্য সে সেটার ঠোঁটও চেপে ধরে। সে কোনো মতে ওখান থেকে বের হতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই একটা রাক্ষসের নজর তার উপর পড়ে যায়। সেই হিংস্র রাক্ষসটা বুড়ো দানবটাকে তুলে শূন্যে ঝুলিয়ে দেয়, আর এটা দেখে সোফি ভয়ে একদম কুঁকড়ে গিয়ে পাশে থাকা একটা পুরনো গাড়ির ভেতর লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বাকি সব রাক্ষসও জেগে গেল। তখনই তাদের সর্দার একটা খেলা খেলার বুদ্ধি বের করলো। একটা দানব বুড়ো বিএফজি কে একটা পাহাড়ের ওপর নিয়ে গেল, আর সামনের পাহাড়ের ওপর আরেকটা দানব দুটো গাড়ি নিয়ে উঠে গেল, আর ওই গাড়িগুলোর মধ্যেই একটা ট্রাকের ভেতর সোফি লুকিয়েছিল। এরপর তারা গাড়িগুলোকে একে অপরের সাথে ধাক্কা লাগানোর খেলা শুরু করলো। ধাক্কাটা লাগার ঠিক আগ মুহূর্তে সোফি কোনোমতে সাহস জুটিয়ে স্টিয়ারিংটা ঘুরিয়ে দিল, যার কারণে ওই রাক্ষসটা খুব বাজেভাবে নিচে গিয়ে আছাড় খেলো আর সোফিয়া যাত্রায় বেঁচে গেল। কিন্তু ওই দানবগুলো এই খেলাটাতে বেশ মজা পাচ্ছিল। এবার তারা বিএফজি কে বালির বস্তার মতো বাতাসে লোফালুফি করার খেলা শুরু করে দিল। ঠিক তখনই হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো যে দানবগুলো কোনো কিছুকেই তোয়াক্কা করতো না। তারা এই বৃষ্টি দেখে একদম ভয় পেয়ে গেল। কেউ ছোট একটা ছাতা বের করে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো, তো কেউ আস্ত গাছ উপরে সেটার নিচে গিয়ে লুকালো। দেখতে দেখতে সব রাক্ষস সেখান থেকে লেজ গুটিয়ে পালালো। কিন্তু বুড়ো দানবটা বৃষ্টিকে মোটেও ভয় পেত না। সে এই সুযোগটার সদ্ব্যবহার করলো আর সোফিকে অক্ষত অবস্থায় বাইরে বের করে নিয়ে আসলো। কিন্তু তখনই আমাদের দেখানো হয় যে সোফির কম্বলটা ওখানেই ফেলে এসেছিল, আর ওই কম্বলের গন্ধ শুঁকে বাকি রাক্ষসগুলো বুঝে গেল যে এটা কোনো একটা মানুষের কম্বল। ওদিকে সোফি বিএফজি কে বলে, আপনার এভাবে ওদের অন্যায় অত্যাচার সহ্য করা ঠিক হয়নি। বিএফজি তখন বলে, আমি এখানে 9টা রাক্ষসের সাথে থাকি আর ওরা মানুষের সুখ শান্তি কেড়ে নেয়, ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলে, কিন্তু আমি মানুষকে সুন্দর সুন্দর স্বপ্ন দিয়ে ওদের সেই কষ্টের ক্ষতিপূরণ করার চেষ্টা করি। এরপর সে সোফিকে পাহাড়ের একদম চূড়ায় নিয়ে যায়, যেটা আসলে ছিল স্বপ্নের দেশ। সেখানে একটা বিশাল বড় জাদুকরি গাছ ছিল। বিএফজি সোফিকে বলে, আমি দুনিয়ার সব কিছুর আওয়াজ শুনতে পাই, এমনকি পিঁপড়াদের হাঁটার শব্দও আমার কানে আসে, তবে সবচেয়ে সুন্দর সুন্দর গল্প আমি শুনতে পাই এই গাছপালাদের কাছ থেকে, যা কোনো সাধারণ মানুষ কখনোই শুনতে পাবে না। এরপর সোফি যখন ওখানকার একটা লেকের কাছে যায় তখন সে পানির প্রতিবিম্বে একটা অসম্ভব সুন্দর দুনিয়া দেখতে পায়। ঠিক তখনই বিএফজি ওই লেকের পানিতে ঝাঁপ দেয় আর স্বপ্নের দুনিয়ায় পৌঁছে যায়। সোফি এটা দেখে বেশ অবাক হয় এবং সেও লেকের পানিতে লাফ দেয়, ফলে সোফিও পৌঁছে যায় সেই জাদুকরি স্বপ্নের রাজ্যে। বিএফজি তাকে বলে যে এখান থেকেই সব স্বপ্নের শুরু হয়, কারণ এই গাছটাতেই সব রকমের স্বপ্ন তৈরি হতে থাকে। বিএফজি আরো জানায় যে এই স্বপ্নগুলোর ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ আসে আর এরা তার সাথে কথাও বলে। স্বপ্নগুলো নিজেই তাকে জানিয়ে দেয় যে কোনটা কিসের স্বপ্ন। এরপর বিএফজি একটা স্বপ্ন ধরার চেষ্টা করতে থাকে আর সোফি তাকে দূর থেকে ইশারা করে দেখিয়ে দিচ্ছিল যে স্বপ্নটা কোনো দিকে যাচ্ছে, কিন্তু সেই স্বপ্নটা বিএফজির কাছে না গিয়ে সোফির কাছে চলে আসে। তখন বিএফজি ওটাকে জালের ভেতর বন্দি করে সোফির হাতে তুলে দেয়। বিএফজি সোফিকে বলে যে এই স্বপ্নটা ভীষণ নরম ও তুলতুলে, আর তারপর সে ওটাকে একটা কাঁচের বোতলে বন্দি করে ফেলে। এরপর বিএফজি সোফিকেও আরও কিছু স্বপ্ন ধরার জন্য বলে। সোফি তখন সেই উড়ন্ত স্বপ্নগুলোর পেছনে
পেছনে ছুটতে শুরু করে আর এক সময় বেশ দূরে চলে যায়। ঠিক তখনই সেখানে একটা খুব খারাপ আর ভয়ঙ্কর স্বপ্ন চলে আসে, আর সোফি কিছু না বুঝেই ওটাকে ধরে ফেলে। বিএফজি জলদি তার কাছে এসে বলে, সর্বনাশ, এটা তো একটা ভীষণ খারাপ স্বপ্ন, তুমি এটাকে কেন ধরতে গেলে? এই বলে সে ওটাকে একটা আলাদা রকমের বোতলে বন্দি করে ফেলে। এরপর তারা দুজনে ওই লেক থেকে বের হয়ে আবার দানবদের দুনিয়ায় ফিরে আসে। কিন্তু বিএফজি কে যেহেতু মানুষের দুনিয়ায় গিয়ে স্বপ্ন ছড়াতে হতো, তাই তারা সেখান থেকে সোজা মানুষের দুনিয়ায় চলে আসে। সোফিও তার সাথেই ছিল। তারা দুজনে লুকিয়ে লুকিয়ে একটা বাড়ির জানালার বাইরে এসে দাঁড়ায়, যেখানে একটা ছোট বাচ্চা ঘুমাচ্ছিল। সোফি ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, আমরা এই বাড়িতেই কেন আসলাম? বিএফজি তখন বলে, আমি এই বাচ্চার মনের কথা আর ওর ভেতরের আকুতি শুনতে পেয়েছি। এরপর সে সোফিকে জিজ্ঞেস করে, এবার তুমিই বলো, আমি ওকে কেমন স্বপ্ন দেব? সোফি বলে, এমন একটা স্বপ্ন দিন যেন বাচ্চাটা খুশিতে মেতে ওঠে। তখন বিএফজি তার ব্যাগ থেকে একটা স্বপ্নের বোতল বের করে। সোফি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনাকে স্বপ্ন ধরার এই কাজটা কি আপনার বাবা মা শিখিয়েছেন? বিএফজি হেসে উত্তর দেয়, দানবদের কোনো বাবা মা থাকে না, আর আমার বয়স ঠিক ততটাই যতটা এই পৃথিবীর বয়স। এরপর সে তার জাদুকরি ট্রাম্পেটের ভেতর স্বপ্নটা ভরে ফু দিয়ে বাচ্চার ঘরের ভেতরে পাঠিয়ে দেয়। স্বপ্নটা বাচ্চার ভেতরে ঢুকতেই বাচ্চাটা ঘুমের ঘরেই মিষ্টি করে হেসে ওঠে। এটা দেখে সোফিও মনে মনে খুব খুশি হয়। এরপর তারা দুজনে আবার দানবদের দেশের দিকে রওনা দেয়, কিন্তু মাঝপথেই তারা দেখতে পায় যে বাকি রাক্ষসগুলো মানুষের বাচ্চাদের শিকার করার জন্য দল বেঁধে বের হচ্ছে। এটা দেখে বিএফজি ভয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে, কারণ ওদের থামানোর ক্ষমতা বিএফজিরও একার ছিল না। ঠিক তখনই সোফি হঠাৎ খেয়াল করে বলে, আমার কম্বলটা তো আমার কাছে নেই। বিএফজি জলদি নিজের পকেট চেক করে দেখে, কিন্তু কম্বলটা সেখানে ছিল না। সোফি বলে, হয়তো ওটা দানবদের দেশেই কোথাও পড়ে গেছে। একথা শুনে বিএফজি ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ ওই কম্বলের গন্ধ শুকে রাক্ষসগুলো এতক্ষণে সোফির কথা জেনে গেছে। তাই সোফির সুরক্ষার কথা ভেবে বিএফজি তাকে আবার সেই এতিমখানার বাইরে এনে ছেড়ে দেয়, যাতে সে রাক্ষসদের হাত থেকে বেঁচে থাকতে পারে। সোফি যখন এতিমখানার বাইরে চোখ খোলে, সে প্রথমে কিছুই বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল এতক্ষণ যা হলো তা কি শুধুই একটা স্বপ্ন ছিল। কিন্তু তখনই সেখানে লুকিয়ে থাকা বিএফজি ফিসফিসিয়ে বলে, তুমি তোমার কম্বলটা ওখানেই ফেলে এসেছো। রাক্ষসরা যে কোনো সময় তোমার গন্ধ শুঁকে চলে আসতে পারে, তাই তোমার আমার সাথে থাকা আর একদমই নিরাপদ নয়। কিন্তু সোফি বলে, আমার কিচ্ছু হবে না। আসলে এর মধ্যেই তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল, তাই সোফি বিএফজি কে ছেড়ে যেতে চাচ্ছিল না। তখন বিএফজি একটা কষ্টের কথা শেয়ার করে বলে, তোমার মতোই আমার আগে একটা বন্ধু ছিল যে বই পড়তে খুব ভালোবাসতো, ওই আমাকে পড়তে শিখিয়েছিল। আর তুমি এখন যে লাল জ্যাকেটটা পরে আছো, ওটা আসলে ওরই ছিল। আমি ওকেও তোমার মতোই দানবদের দেশে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাকি রাক্ষসরা টের পেয়ে ওকে মেরে ফেলে। আমি চাই না তোমার সাথেও এমন কিছু হোক। সোফি তখন তাকে সাহস দিয়ে বলে, আমার সাথে এমন কিছু হবে না, আমরা ওই রাক্ষসগুলোকে রুখে দেব আর ওদের অন্য কোথাও তাড়িয়ে দেব। কিন্তু বিএফজি তার কোনো কথাই শুনতে চায় না এবং নিজের ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। সোফি তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু বিএফজি তার কোনো কথাই শোনে না আর সেখান থেকে চলে যায়। সোফিও বাধ্য হয়ে আবার এতিমখানায় ফিরে আসে এবং নিজের বিছানায় শুয়ে শুয়ে এই সব কিছু নিয়েই ভাবতে থাকে। ঠিক তখনই সোফির মনে পড়ে যে বিএফজি তাকে বলেছিল সে নাকি মানুষের মনের সব কথা শুনতে পায়। তাই সোফির বিশ্বাস ছিল যে বিএফজি এখনো আশেপাশেই কোথাও আছে। সে নিজের বিশ্বাস পরীক্ষা করার জন্য জানালার বাইরে গিয়ে নিচে ঝাঁপ দেয়, আর সোফির সেই বিশ্বাস একদম সত্যি প্রমাণিত হয়। বিএফজি ঠিক সময় এসে তাকে হাত দিয়ে লুফে নেয়। সোফির এমন সাহস দেখে বিএফজিরও এতক্ষণে বিশ্বাস হয়ে যায় যে এই মেয়েটা আসলেই কাউকে ভয় পায় না। তাই সে সোফিকে আবারও নিজের সাথে দানবদের দেশে নিয়ে যায়। সেখানে নিজের বাড়িতে বসে তারা দুজনে মিলে পরিকল্পনা করছিল যে কিভাবে ওই খতরনাক রাক্ষসগুলোকে থামানো যায়। কিন্তু ঠিক তখনই বাইরে রাক্ষসদের আসার বিকট আওয়াজ পাওয়া যায়। বিএফজি জলদি সোফিকে ওই গাছের বিছানার ভেতর লুকিয়ে ফেলে। সবকটা দানব ঘরের ভেতর ঢুকে পড়ে। বিএফজি ওদের সেখান থেকে চলে যেতে বললে দানবদের সর্দার সোফির সেই ফেলে যাওয়া কম্বলটা দেখায় আর বলে, আমরা চলে তো যাব, তবে এই কম্বলের মালিককে সাথে নিয়ে যাব। এরপর সবকটা রাক্ষস ওই কম্বলের গন্ধ শুঁকে শুঁকে সোফিকে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির নামে তারা ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। তখনই দানবদের লিডার ঠিক ওই গাছটার কাছে চলে যায় যেখানে সোফি লুকিয়েছিল, কিন্তু সোফি খুব চালাকি করে তার হাত থেকে বেঁচে ওখানকার পানিতে ডুব দেয় আর সেই পানির স্রোত ধরে নিচে নেমে আসে। নিচে এসে সে গাছের ভেতরের আরেকটা ছোট ঘরে পৌঁছায় যেখানে মানুষের ব্যবহার করা অনেক জিনিসপত্র রাখা ছিল। এই ঘরটা আসলে ছিল বিএফজিরও সেই পুরনো বন্ধু বাচ্চাটার যে আগে এখানে থাকতো। সোফি সেখানে একটা সুন্দর পেইন্টিং খুঁজে পায় যেখানে সেই বাচ্চাটা বিএফজি আর নিজের একটা ছবি এঁকে রেখেছিল। ছবির নিচে বিএফজিরও ফুল ফর্ম লেখা ছিল বিগ ফ্রেন্ডলি জায়ান্ট। এটা দেখে সোফি বুঝতে পারে যে তারা দুজন কত ভালো বন্ধু ছিল আর ওই বাচ্চাটাই তার নাম রেখেছিল বিএফজি। ঠিক তখনই ওই রাক্ষসটা খুঁজতে খুঁজতে সেই ঘরের ভেতরেও ঢুকতে যাচ্ছিল, কিন্তু সোফি এক কোনায় লুকিয়ে পড়ে। ওদিকে বিএফজি ও সোফিকে বাঁচানোর জন্য একটা গরম লোহার রড নিয়ে রাক্ষসদের ওপর চড়াও হয় এবং এক এক করে সবকটাকে পিটিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়। দানবগুলো চলে যাওয়ার পর সোফি ওই ঘরের দেয়ালে ইংল্যান্ডের মহারানীর একটা ছবি দেখতে পায়। ছবিটা দেখেই সোফির মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি খেলে যায়। সে বাইরে এসে বিএফজিকে বলে, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে, আমাদের এই বিপদে ইংল্যান্ডের মহারানীর সাহায্য নিতে হবে। সোফি তখন বিএফজিকে একটা ভীষণ ডরাওনা বা ভয়ঙ্কর স্বপ্ন তৈরি করতে বলে
সে বুঝিয়ে বলে রানীকে এমন একটা স্বপ্ন দেখাতে হবে যেখানে তিনি দেখবেন যে 9টা ভয়ঙ্কর রাক্ষস ইংল্যান্ডে ঢুকে পড়েছে আর ছোট ছোট বাচ্চাদের ধরে ধরে খেয়ে ফেলছে। সোফির কথা মতো বিএফজি সেই স্বপ্নের বোতলের ভেতর সব রাক্ষসদের আর ইংল্যান্ডের সেনাবাহিনীকে যুক্ত করে একটা নতুন স্বপ্ন বানাতে শুরু করে। সোফি তাকে বলে যে ওই স্বপ্নের ভেতর যেন সে নিজেকে এবং বিএফজি কেউ যুক্ত করে নেয়। বিএফজি সব উপাদান একসাথে মিশিয়ে অবশেষে সেই জাদুকরী স্বপ্নটা পুরোপুরি তৈরি করে ফেলে। সোফি বুঝিয়ে বলে যে মহারানী স্বপ্নে দেখতে পাবেন আমি ওনার জানালার কার্নিশে বসে আছি আর স্বপ্নটা দেখেই ওনার হুট করে ঘুম ভেঙে যাবে আর তিনি আমাদের দুজনকে ওখানেই দেখতে পাবেন। পরিকল্পনা অনুযায়ী তারা দুজনে সবার চোখ ফাঁকি দিয়ে মহারানীর ঘরের জানালার বাইরে গিয়ে পৌঁছায়। এরপর বিএফজি তার ট্রাম্পেটের সাহায্যে সেই খতরনাক স্বপ্নটা মহারানীর ভেতরে ফুঁ দিয়ে পাঠিয়ে দেয়। স্বপ্নটা দেখা মাত্রই মহারানী আতঙ্কে ধরফর করে জেগে ওঠেন। ওনার চিৎকার শুনে ওনার প্রধান পরিচারিকা মেরিও সেখানে ছুটে আসে। মহারানী মেরিকে বলেন আমি একটা ভীষণ ভয়ানক স্বপ্ন দেখেছি। দেখলাম কিছু নরখাদক রাক্ষস ছোট ছোট বাচ্চাদের ঘর থেকে তুলে নিয়ে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলছে। ঠিক তখনই মেরি সকালের নিউজ পেপারে চোখ বুলিয়ে একদম চমকে ওঠে। সে মহারানীকে দেখায় যে সত্যি সত্যি শহর থেকে অনেক বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে। খবরটা শুনে মহারানীর হুট করে মনে পড়ে যে তিনি স্বপ্নে জানালার পাশে একটা ছোট্ট মেয়েকেও দেখেছিলেন। তিনি মেরিকে জানালার পর্দাটা সরাতে বলেন। পর্দা সরাতেই মেরি ভয়ে এক লাফে পিছিয়ে যায় কারণ সেখানে আসলেই সোফি দাঁড়িয়েছিল। মহারানী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি সোফিকে বলেন আমি তোমাকেও স্বপ্নে দেখেছি আর এও দেখেছি যে তোমাকে এখানে একটা দানব নিয়ে এসেছে। সোফি তখন বলে হ্যাঁ ও আমার বেস্ট ফ্রেন্ড বিএফজি আর ওই আপনাকে এই স্বপ্নটা দেখিয়েছে। মহারানী জিজ্ঞেস করেন তোমরা দুজনে এখানে কেন এসেছো? সোফি বলে আপনার তো মনে থাকার কথা কারণ আপনি তো স্বপ্নে আমাদের পুরো প্ল্যানটাই দেখেছেন। মহারানী বলেন হ্যাঁ আমার সব মনে আছে। এরপর মহারানী বিএফজি কে সামনে আসার জন্য বলেন কিন্তু সোফি ওনার কাছে একটা শর্ত রাখে আপনি আগে কথা দিন যে ওনার কোনো ক্ষতি করবেন না। মহারানী কথা দিলে সোফি ইশারা করে বিএফজি কে ডাকে। প্রথমে বিএফজি বেশ ভয় পাচ্ছিল কিন্তু পরে সাহস করে সে সবার সামনে আসে। একটা বিশাল দানবকে দেখে মহারানীর ব্রিটিশ সৈন্যরা সাথে সাথে বন্দুক তাক করে ফেলে। সোফি জলদি মহারানীকে ওনার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলে মহারানী সৈন্যদের অস্ত্র নামানোর নির্দেশ দেন। বিএফজি তখন মহারানীর সামনে এসে ঠিক সেভাবেই কুর্নিশ করে কথা বলে যেভাবে সোফি তাকে শিখিয়ে দিয়েছিল। বিএফজিরা নম্র ভদ্র ব্যবহার দেখে মহারানীও খুব খুশি হন। এরপর রাজকীয় ডাইনিং রুমে বিএফজির জন্য বিশাল বড় টেবিল সাজিয়ে রাজকীয় খাবারের ব্যবস্থা করা হয়। জীবনে প্রথমবার কাঁকরোল ছাড়া অন্য কোনো সুস্বাদু খাবার খেয়ে বিএফজি তো খুশিতে আত্মহারা। ওদিকে মহারানী ওনার আর্মি জেনারেলদের ডেকে নির্দেশ দেন আমরা বিএফজিকে সাহায্য করার কথা দিয়েছি, আপনাদের ওনার পিছু পিছু দানবদের দেশে যেতে হবে আর ওই নরখাদক রাক্ষসগুলোকে বন্দী করতে হবে। মহারানীর আদেশ পাওয়া মাত্রই পুরো ব্রিটিশ আর্মি হেলিকপ্টার নিয়ে বিএফজির সাথে দানবদের দেশের উদ্দেশ্যে রওনা দেয়। দানবদের দেশে পা রাখতেই সৈন্যদের সব কম্পাস আর জিপিএস কাজ করা বন্ধ করে দেয় কিন্তু বিএফজির সাহায্যে তারা সবাই ঠিকঠাক জায়গায় পৌঁছে যায়। বিএফজি সৈন্যদের ওখানেই অপেক্ষা করতে বলে সোফিকে নিয়ে নিজের ঘরে ফিরে আসে। সেখানে সে রাক্ষসদের জন্য আরেকটা মারাত্মক খারাপ স্বপ্ন তৈরি করতে শুরু করে। সে সোফিকে বলে আমি এই স্বপ্নে এমন এক ভয়ঙ্কর অপরাধ বোধ আর ভয়ের ছক বুনেছি যা দেখার পর রাক্ষসগুলো একদম দুর্বল হয়ে পড়বে আর তখন সৈন্যরা খুব সহজেই ওদের বন্দী করতে পারবে। স্বপ্নটা রেডি করে তারা দুজনে রাক্ষসদের আস্তানার দিকে রওনা দেয় কিন্তু মাঝপথে গিয়ে বিএফজির মাথায় হাত। সে হুট করে খেয়াল করে যে স্বপ্ন ছড়ানোর ট্রাম্পেটটা সে মহারানীর রাজপ্রাসাদেই ফেলে এসেছে। ট্রাম্পেট ছাড়া স্বপ্ন ছড়ানো অসম্ভব ভেবে বিএফজি যখন ভীষণ ঘাবড়ে যায় তখন সোফি নিজেই একটা বড় ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে স্বপ্নের বোতলটা হাতে নিয়ে একাই ঘুমন্ত রাক্ষসদের দিকে এগোতে শুরু করে। বিএফজি সোফিকে আটকানোর জন্য পেছনে দৌড়ায় কিন্তু ততক্ষণে একটা রাক্ষসের চোখ খুলে যায়। বিপদ বুঝে সোফি আর এক মুহূর্ত দেরি না করে স্বপ্নের কাঁচের বোতলটা মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলে। বোতল ভাঙার সাথে সাথেই সেই ভয়ানক স্বপ্নটা চারদিকে ছড়িয়ে পড়ে আর একে একে সবকটা রাক্ষসের ভেতরে ঢুকতে শুরু করে। তবে রাক্ষসদের লিডার অমাংসখেকো খুব চালাক ছিল। সে নিজের পুরো শক্তি দিয়ে স্বপ্নটাকে তার ভেতরে ঢুকতে বাধা দেয় আর ওটাকে একদম ধ্বংস করে ফেলে, যার কারণে তার ওপর ওই স্বপ্নের কোনো আসরই হয় না। কিন্তু বাকি রাক্ষসগুলো ওই স্বপ্নের প্রভাবে নিজেদের করা সব পাপের কথা ভেবে তীব্র অপরাধবোধে ভুগতে শুরু করে। তারা ভয়ে আতঙ্কে এমন আচরণ করতে থাকে যেন তারা সবাই পাগল হয়ে গেছে। পরিস্থিতি বেগতিক দেখে মাংসখেকো সরাসরি সোফির ওপর হামলা করতে যায় কিন্তু ঠিক শেষ মুহূর্তে বিএফজি এসে সোফিকে বাঁচিয়ে নেয়। ক্ষিপ্ত হয়ে মাংসখেকো এবার বিএফজিকে মারতে শুরু করে কিন্তু ঠিক তখনই মহারানীর সৈন্যরা চারপাশ থেকে একযোগে রাক্ষসদের ওপর চড়াও হয় এবং জাল ও ভারী শিকল দিয়ে একে একে সবকটা দানবকে বন্দী করে ফেলে। এরপর সেনাবাহিনীর বড় বড় হেলিকপ্টারগুলো ওই রাক্ষসগুলোকে বেঁধে নিয়ে বহু দূরে সমুদ্রের মাঝখানে একটা নির্জন দ্বীপে নিয়ে যায়। সেখানে ওদের খাঁচায় বন্দী করে ছেড়ে দেওয়া হয় যাতে তারা কোনোদিনও আর মানুষের দুনিয়ায় ফিরে আসতে না পারে। ওই দ্বীপে খাওয়ার মতো কিচ্ছু ছিল না, তাই মহারানী দয়া করে সেখানে প্রচুর পরিমাণে কাঁকরোলের বীজ ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এটা দেখে সবকটা রাক্ষস হাউমাউ করে কাঁদতে শুরু করে কারণ এখন থেকে সারা জীবন ওদের ওই পচা আর তিতকুটে সবজিটা খেয়েই বেঁচে থাকতে হবে। ওদিকে সোফিকে মহারানীর সেই প্রধান পরিচারিকা মেরি নিজের মেয়ের মতো অ্যাডপ্ট নিয়ে নেয়। এখন সোফির জীবনটা রাজপ্রাসাদে ভীষণ আনন্দে কাটছিল আর যখনই সোফির বিএফজিরও কথা মনে পড়তো সে জানালার পাশে দাঁড়িয়ে ফিসফিসিয়ে তার সাথে কথা বলতো কারণ সে জানতো বিএফজি দুনিয়ার সব ফিসফিসানি শুনতে পায়। দূর দ্বীপে বসে বিএফজি ও সোফির সব কথা শুনতে পেত। দূর থেকেও তাদের এই ভালোবাসার বন্ধুত্ব অটুট থাকে আর তারা দুজনেই খুব খুশিতে দিন কাটাতে থাকে। আর ঠিক এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী দুর্দান্ত কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে।